দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ একটি নীরব ঘাতক। এটি হাড়ের ঘনত্ব বা শক্তি কমে গেলে অনেক সময় হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং দীর্ঘদিন এটি উপসর্গবিহীন এবং রোগ নির্ণয় যদি সঠিক সময় না করা হয়ে থাকে এই রোগটি বেড়ে গিয়ে নানা রকমের জটিলতা হতে পারে। দর্শক আজ আমরা কথা বলবো অস্টিওপোরোসিসের কারণ ও তার চিকিৎসা নিয়ে। আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঢাকা। স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ ফারজানা, ভালো আছি। স্যার শুরুতে একটু জানতে চাই যে অস্টিওপোরোসিস কি এবং কেন হয়? ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনি বলেছেন অস্টিওপোরোসিস একটা হাড়ের রোগ যেখানে হাড়ের ঘনত্ব এবং গুণগত মান কমে যায়, ফলে হাড় ভঙ্গুর এবং হাড়ের যে ঘনত্ব কমে যায় হাড় ভঙ্গুর হয়ে যায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে হাড়ের যে কাঠামোটা একটা মৌচাকের মতো ক্ষয়ে গিয়ে ফাঁপা ও ঝাঁঝরা হয়ে যেতে পারে, ফলে যে কোনো আঘাত ইভেন পড়ে গিয়েও ফ্র্যাকচার হয়ে যেতে পারে। বিশেষ করে অরুর হাড়, মেরুদণ্ডের হাড় এবং কবজির হাড়। আর কেনই এই অস্টিওপোরোসিস হচ্ছে, যদি আমরা এর কারণ নির্ণয় করি তাহলে দেখব যে কতগুলো কারণ আছে। এর মধ্যে কিছু প্রাথমিক কারণ আছে আর কিছু গৌণ কারণ আছে। প্রাথমিক কারণগুলো কি? প্রাথমিক কারণ হচ্ছে এক নাম্বার বয়সজনিত। আল্লাহ তাআলা আমাদের এমন করেই বানিয়েছে যে একটা সময় মানুষের গ্রোথ হয়, এক সময় স্ট্যাটিক হয় এবং একটা বয়স গিয়ে ক্ষয় পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ ওয়্যার অ্যান্ড টিয়ারের একটা ব্যাপার আছে। মানুষের শরীরে যখন মানুষের বয়স যখন 30 থেকে 35 পার হয়ে যায় তখন ওয়্যার অ্যান্ড টিয়ারের যে ব্যাপারটা, ওইটা টিয়ারের পরিমাণটা বেড়ে যায়, ফলে ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। তখন এই যে হাড়ও ক্ষয় হতে থাকে। বিশেষ করে 50 বছরের পরেই এই ক্ষয়টা সবচেয়ে বেশি হয়ে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। বিশেষ করে মায়েদের কিছু হরমোনাল প্রবলেম আছে, যেমন মায়েদের একটা মেনোপজের পরে অ্যাস্ট্রোজেন নামক একটা হরমোন আছে, এটার পরিমাণ কমে যায়। অ্যাস্ট্রোজেনের কমে যাওয়ার কারণেও অস্টিওপোরোসিস হতে পারে। তদ্রূপ পুরুষদেরও টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে, এই হরমোনের পরিমাণও কমে গিয়ে অস্টিওপোরোসিস হতে পারে। কিছু গৌণ কারণ আছে। গৌণ কারণগুলো কি? যেমন আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যে যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম জাতীয় খাবারের পরিমাণ কম থাকে, ওইটার জন্য কিন্তু আমাদের হাড়ের উপর প্রভাব ফেলতে পারে। 2 নম্বর, আমরা অনেকেই কায়িক পরিশ্রম করি না। আমাদের কিছু অভ্যাস আছে, অফিসে যাই, খাই, ঘুমাই, কোনো কায়িক পরিশ্রম হয় না, হাঁটাহাঁটি হয় না, তাদেরও কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আমাদের মধ্যে অনেকেই কিছু রোগের জন্য কিছু ওষুধ খেয়ে থাকে, যেমন স্টেরয়েড নামক একটি ওষুধ আছে, এটা কিন্তু জাস্ট 3 মাস খাওয়ার পরই তার অস্টিওপোরোসিস হতে পারে। অ্যান্টি ক্যান্সার কিছু ড্রাগস আছে, ওইগুলোর জন্য অস্টিওপোরোসিস হতে পারে। তারপর কিছু রোগের জন্য অস্টিওপোরোসিস হতে পারে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েড, প্যারাথাইরয়েড ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলোর জন্য অস্টিওপোরোসিস হতে পারে। আরেকটা কারণ আছে জিনগত, অর্থাৎ কারো পরিবারে যদি অস্টিওপোরোসিসের হিস্ট্রি থাকে তার কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। স্যার অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই যে একজন রোগী কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন তিনি অস্টিওপোরোসিসে ভুগছেন, এবং অনেকেই দেখা যায় দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগেন, তারা কিভাবে এই রোগটি থেকে পরিত্রাণ পেতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ। অস্টিওপোরোসিস এমনই একটা রোগ, এটা আসলে ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত অনেকেই বোঝেই না যে সে অস্টিওপোরোসিসে ভুগছে। সেই জন্য অস্টিওপোরোসিসকে নীরব ঘাতক বলা হয়। তো কিছু লক্ষণ আমরা বুঝতে পারি যে তার অস্টিওপোরোসিস হয়েছে। যেমন উচ্চতা যদি কমতে থাকে, একটা বয়সের পরে দেখা যায় যে একটা লম্বা মানুষ আস্তে আস্তে সে শর্ট হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। 2 নম্বর, কারো পিঠ যদি কুঁজো হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে হয়ে মেরুদণ্ড কাইফুস্ট হয়ে যেতে পারে, এটাও একটা অস্টিওপোরোসিসের কারণ। 3 নম্বর, অনেকের সারা শরীরে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, হাঁটতে গেলে ব্যথা হতে পারে,
এই জেনারেলাইজড বডি এক এটাও একটা অস্টিওপোরোসিসের কারণ। তো আমরা কিভাবে বুঝি যে তার অস্টিওপোরোসিস হয়েছে? একটা বিএমডি নামক একটা পরীক্ষা আছে, বোন মিনারেল ডেনসিটি, অর্থাৎ আমরা শরীরের বিভিন্ন হাড়গুলো এক্সরের মাধ্যমে ঘনত্ব দিয়ে বুঝতে পারি যে তার অস্টিওপোরোসিস হয়েছে কিনা এবং কোন পর্যায়ে আছে, অর্থাৎ নর্মাল না অস্টিওপেনিয়া না অস্টিওপোরোসিস। তারপর আমরা কিছু ক্যালসিয়াম, ভিটামিন ডি ব্লাড পরীক্ষা দিয়ে করতে পারি। তারপর সিম্পল একটা এক্সরে দিয়ে আমরা একটা ইনফরমেশন পাই যে কোনো জায়গায় কম্প্রেশন ফ্র্যাকচার আছে কিনা, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার হয়তো বা অস্টিওপোরোসিস। আর কিছু কোশ্চেনার আছে, একজন রোগীকে তার হিস্ট্রির মাধ্যমে কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা অস্টিওপোরোসিস আছে কিনা বলতে পারি, যেমন ফ্রাক্স টোল তার মাধ্যমে। আর আমরা যদি এই অস্টিওপোরোসিসের চিকিৎসার ব্যাপারে বলি, তাহলে চিকিৎসায় আমরা বেশ কিছু ধাপ অনুসরণ করি। নাম্বার 1, কিছু ওষুধের মাধ্যমে। এখন খুব ভালো ভালো কিছু ওষুধ এসেছে, বিসফসফোনেট নামক ওষুধ, ড্যানোসোমাব, সারমোলিন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ক্যালসিটোনিন, ইভেন নিউয়ার জেনারেশন বায়োলজিক্স এসেছে। তারপর আমরা কিছু তার যে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে এই অস্টিওপোরোসিস থেকে আমরা কাভার আপ করতে পারি। যেমন আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন। খাদ্যাভ্যাসে কি ভিটামিন ডি, ক্যালসিয়াম রিচ খাবার, সামুদ্রিক মাছ, এই খাবারগুলো, দুধ জাতীয় খাবার। তারপর আমরা প্রতিদিন যদি একটু ব্যায়াম করি, হাঁটাহাঁটি করি, ধূমপান, মদ্যপান এগুলো যদি ত্যাগ করানো যায় এবং পরিমিত ঘুম, বিশ্রাম, এর মাধ্যমেও কিন্তু আমরা এই অস্টিওপোরোসিস থেকে থাকতে পারি, আমাদেরকে যে যারা ভুগছে ওখান থেকে নিবৃত্ত করতে পারি। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে ভিটামিন ডির ঘাটতির কারণে অস্টিওপোরোসিস হয়, এবং এই অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ভিটামিন ডির ভূমিকাটা সম্পর্কে একটু জানতে চাই, এবং একজন রোগী ভিটামিন ডি কীভাবে পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। ভিটামিন ডি শুধু হাড়কে প্রভাবিতই করে না, এটা মানুষের বিভিন্ন সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে যারা অস্টিওপোরোসিসে ভুগছেন তাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডির অভাব থাকে, তাহলে কিন্তু ওই যে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয় না। মানবদেহের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়। সেই জন্য ভিটামিন ডির অভাব হলে তার অস্টিওপোরোসিসের প্রবলেম বহুগুণে বেড়ে যেতে পারে, তার অস্টিওপোরোসিসটা আরও ডেটোরিয়েট করতে পারে। সেই জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ অস্টিওপোরোসিস রোগীদের ক্ষেত্রে। এখন আমরা ভিটামিন ডি কীভাবে পেতে পারি? ভিটামিন ডি আমরা মেইনলি 3টা সোর্স থেকে পাই। নাম্বার 1, সূর্যালোক, সূর্যের আলো থেকে। 2 নাম্বার, কিছু খাবার থেকে। আর 3 নাম্বার, আমরা সাপ্লিমেন্ট হিসাবে যে একজন রোগীকে ওষুধের মাধ্যমে এটা পেতে পারি। তো এখন সূর্যের আলো থেকে আমরা কিভাবে পাই? সূর্যের আলোতে সূর্য যখন ওঠে ওখান থেকে সকাল 11টা থেকে 3টার ভিতরে 15 থেকে 20 মিনিট একজন মানুষ যদি রোদ পোহায়, তার কাপড় গায়ে দিয়ে না, খোলা গায়ে, আবার এমন করে না যে চামড়া যাতে আবার ক্ষতিগ্রস্ত না হয়, ওইভাবেই 15 থেকে 20 মিনিট সে রোদ পোহাবে, সপ্তাহে অন্তত 4-5 দিন। 2 নাম্বার, যে খাবার থেকে আমরা যেটা পাই, সাধারণত দুধ জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, ফর্টিফাইড দুধ খাবার, তারপর ক্যালসিয়াম রিচ যে খাবারগুলো, এই খাবারগুলোর মাধ্যমে। 3 নাম্বার বলেছিলাম যে সাপ্লিমেন্ট আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রোগীদের কোলিক্যালসিফেরল 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে। এটা নির্ভর করে তার ভিটামিন ডির পরিমাণটা কতটুকু, তার উপর ভিত্তি করে আমরা একটা ডোজ প্ল্যানিং করে দিই, ওইটার মাধ্যমে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা কাভার আপ হয়। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আমরা আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম অস্টিওপোরোসিসের কারণ এবং আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।